নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মন্দলোক। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। মন্দলোক। অ্যালোপ্যাথিক ডাক্তার নীতিবাকী বৃদ্ধ ও স্তন্যপায়ী শিশুর জন্য এ কাহিনী লিখিতে হয় নাই। তাহারা অনুগ্রহপূর্বক পাতা উল্টাইয়া যাইবেন, কারণ অযথা রিপুর উত্তেজনা সৃষ্টি করা আমার উদ্দেশ্য নয়। 20 বৎসর আগে আমার বয়স 20 বৎসর ছিল। হিসাবে বর্তমান বয়সের যে অঙ্কটা পাওয়া যাইতেছে তাহা ছ্যাবলামির পক্ষেও অনুকূল নয়। সিদ্ধার্থ এই বয়সে পৌঁছইবার পূর্বেই বুদ্ধত্ব লাভ করিয়াছেন। নেপোলিয়ান এ বয়সে অর্ধেক ইউরোপের অধিপত্য আলেকজান্ডার এতদূর অগ্রসর হইতেই পারেন নাই। তৎপূর্বেই পৃথিবীর জয় শেষ করিয়া ফোত হইয়াছেন। সুতরাং যাহা বলিতেছি তাহা বালসুলভ চপলতা নয়। কেহ দন্ত বাহির করিয়া হাসিবেন না। 20 বৎসর বয়সে আমি হোমিওপ্যাথিক ডাক্তারিতে পসার জমাইয়া ফেলিয়াছিলাম। অ্যালোপ্যাথ ডাক্তারগণ হয়তো রাগ করিতেছেন, কিন্তু আমি জানি ভাগ্যই সর্বত্র বলবান। পসার এবং পত্নী পূর্বজন্মার্জিত। পৌরুষ বা বিদ্যার বলে তাহাদের সংগ্রহ করা যায় না। যদি যাইত, পিসিওবি সিরায় অদ্যপি অনুরো কেন। আরম্ভে অনেকগুলি বড় বড় লোকের নাম করিয়া গল্পটাকে শোধন করিয়া লইলাম। সংকোচ অনেকটা কাটিয়াছে, অতএব এবার শুরু করিতে পারি। ছোট্ট একটি শহরে ব্যবসা আরম্ভ করিয়াছিলাম। তখনও বিবাহ করি নাই। ছোট একটি বাসায় একাকী থাকিতাম। সপাক আহার করিতাম এবং বিশ্বস্য বিষমৌষধম এই তত্ত্ব ফলত সার্থক করিয়া তুলিবার চেষ্টা করিতাম। সকাল বিকাল আমার ছোট্ট ঘরটি নানা জাতীয় রোগীতে ভরিয়া যাইত। অধিকাংশই গরিব। রোগের লক্ষণ বলিয়া অল্প মূল্যে ঔষধ কিনিয়া লইয়া যাইত। কদাচিৎ দু একটি সম্পন্ন ব্যক্তির বাড়ি হইতে ডাক পাইতাম। মোটের উপর ভালোভাবেই চলিতেছিল। টাকা যত না হোক সুনাম অর্জন করিয়াছিলাম। একদিন সকালবেলা রোগীর ভিড় হালকা হইয়া গেলে লক্ষ্য করিলাম ঘরের কোণে একটি স্ত্রীলোক একখানা ময়লা চাদর মুড়ি দিয়া বসিয়াছে। ঘর যখন একেবারে খালি হইয়া গেল তখন সে আস্তে আস্তে উঠিয়া জোর হাতে আমার চেয়ারের পাশে দাঁড়াইল। সপ্রশ্ন চক্ষে আমার পানে চাহিলাম। অধিকাংশ রোগী আমার পরিচিত, কিন্তু ইহাকে পূর্বে দেখি নাই। বয়স বোধ করি বছর 40। থলথলে মোটা গড়ন, মুখের বর্ণ এককালে ফর্সা ছিল, এখন মেছেটা পড়িয়া বিশ্রী হইয়া গিয়াছে। চিবুকের ওপর অস্পষ্ট উল্কির দাগ। একটা কানের গহনা পরিবার ছিদ্র দিয়া 2 ফাঁক হইয়া আছে। চোখের অসহায় উৎকণ্ঠার চাপ ব্যাক্র দৃষ্টি। ওই দৃষ্টি আমি চিনি। ঘরে যখন তিল তিল করিয়া প্রিয়জনের মৃত্যু হইতেছে অথচ হাতে হোমিওপ্যাথিক ওষুধ কিনিবার পয়সা নাই, তখন মানুষের চোখে ওই দৃষ্টি ফুটিয়া ওঠে। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে? স্ত্রীলোকটি পাতিহাসের মতো ভাঙা গলায় বলিল, বাবু, আমি মন্দ লোক। তাহার 2 চোখে বিনীত দীনতা প্রকাশ পাইল। একটু অবাক হইয়া গেলাম। নিজের সম্বন্ধে এতটা স্পষ্টবাদিতা তো সচরাচর দেখা যায় না। সত্যকাম ও জবালার কথা মনে পড়িয়া গেল। আমি বুঝিতে পারি নাই দেখিয়া স্ত্রীলোকটি আমার চেয়ারের পাশে মেঝেয় বসিয়া পড়িয়া হেঁটু মুখে জড়াইয়া জড়াইয়া নিজের যে পরিচয় দিল তাহাতে সমস্ত দেহ সংকুচিত হইয়া উঠিলেও বুঝিতে বাকি রহিল না, জবালাই বটে। সংকোচ ও সংস্কার কাটাইয়া উঠা সহজ কথা নয়।
এই জাতীয় রোগিণী আমার নাতি দীর্ঘ ডাক্তার জীবনে এই প্রথম। তবু আমি ডাক্তার, নিজের দায়িত্বকে ছোট করিয়া দেখিলে ডাক্তারের চলে না। গলার স্বর ঈষৎ কড়া হইয়া গেলেও শান্তভাবে জিজ্ঞাসা করিলাম, কি চাও? স্ত্রীলোকটি তখন উৎসাহ পাইয়া ভাঙা গলায় এক গঙ্গা কথা বলিয়া গেল। উৎকণ্ঠা ও ব্যগ্রতার অতিশর্য অনেক আবোল তাবোল বকিল। তাহার কথার নির্যাস এই, পাপ ব্যবসায়ের একমাত্র মুনাফা একটি কন্যা লইয়া সে যৌবনের প্রান্তে আসিয়া দাঁড়াইয়াছিল। টাকা করে কিছু রাখিতে পারি নাই। 2-4খানা গহনা যাহা ছিল তাহারই সাহায্যে কন্যার যৌবন প্রাপ্তি পর্যন্ত কষ্টে শিষ্টে কাটাইয়া দিবে ভাবিয়াছিল। কিন্তু মা মঙ্গলচণ্ডী তাহাতে বাদ সাধিয়াছেন। কন্যাটির বয়ক্রম এখন 13 বৎসর। গত 1 বৎসর ধরিয়া সে কোনো দুশ্চিকিৎসের রোগে ভুগিতেছে। শহরের সকল ডাক্তারই একে একে চিকিৎসা করিয়া দেখিয়াছেন, কিন্তু কিছুই করিতে পারেন নাই। স্ত্রীলোকটির গহনা সব ফুরাইয়া গিয়াছে। ডাক্তারেরা হাল ছাড়িয়া দিয়াছেন। এখন আমিই ভরসা। বিবৃতি শেষে স্ত্রীলোকটি ব্যাকুলভাবে বলিল, বাবু, আমার আর কিচ্ছু নেই, নিজে দেখতে পাই না, সে যাক, কিন্তু রোগা মেয়েটাকে খেতে দিতে পারি না। আমরা মন্দ লোক, কেউ আমাদের পানে মুখ তুলে চায় না। আপনি দয়া করুন, ভগবান আপনার ভালো করবেন বলিয়া অসহায়ভাবে কাঁদিতে লাগিল। ভগবানের ভালো করিবার ক্ষমতা সম্বন্ধে যদিও আমার খুব উচ্চ ধারণা নাই, তবু কেন জানি না এই ঘৃণিতা নারীটার প্রতি দয়া হইল। বিশেষত যে রোগীকে শহরশুদ্ধ ডাক্তার জবাব দিয়াছে, তাহাকে যদি বাঁচাইয়া তুলিতে পারি। নিজের কৃতিত্ব দেখাইবার প্রলোভন ছোট বড় অনেক অনৈতিক ও লৌকিক বাধা উল্লঙ্ঘন করিয়া যায়। আমি বিনা পারিশ্রমিকে মেয়েটার চিকিৎসা করিতে সম্মত হইলাম। এমনকি গাঁটের করে খরচ করিয়া ভাড়াটে গাড়ি ডাকাইয়া তাহাকে দেখিয়া আসিলাম। কুৎসিত পল্লীর কুৎসিততম প্রান্তে একটি খোলার ঘর। দৈন্য চরম সীমায় পৌঁছাইয়াছে, তাহা একবার দৃষ্টিপাত করিলে আর সন্দেহ থাকে না। কতকগুলো ছেঁড়া কাঁথা ও চটের মধ্যে মেয়েটা পড়িয়া আছে। কাঠের মতো সরু হাত পা, গলাটি নখিয়ে ছিঁড়িয়া আনা যায়। গায়ের চামড়া কুচকাইয়া চামচিকার মতো হইয়া গিয়াছে। চর্মাবৃত্ত কঙ্কাল বলিলেই হয়। যথার্থ বয়স জানা না থাকিলে 9-10 বৎসরের মেয়ে বলিয়া ভ্রম হইত। পরীক্ষা করিয়া দেখিলাম কঠিন রোগ, ম্যারামাস। তাহার ওপর পুষ্টিকর খাদ্যের অভাব। যেরূপ অবস্থায় পৌঁছিয়াছে, তাহাতে বাঁচার সম্ভাবনা খুবই কম। আমার মুখে চোখে বোধ হয় মনের ভাব প্রকাশ পাইয়াছিল। মেয়েটা রোগ বিষাক্ত অচঞ্চল সর্পচক্ষু মেলিয়া আমার পানে চাহিয়া রইল। ঔষধ ব্যবস্থা করিয়া ও পথ্যের জন্য একটা টাকা স্ত্রীলোকের হাতে দিয়া ফিরিয়া আসিলাম। মনে হইল টাকা ও পরিশ্রম জলে পড়িল। অতঃপর স্ত্রীলোকটি রোজ আসে, কখনো ঔষধ, কখনো নির্গুণ বড়ি দিই, মাঝে মাঝে 2-1 টাকাও দিতে হয়। স্ত্রীলোকটি মুখ কাচুমাচু করিয়া দিনভাবে গ্রহণ করে, ভালো করিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করিতে পারে না। ভাঙা গদগদ স্বরে বলে, বাবা, ভগবান আপনাকে রাজা করুন। 1 মাস যখন মেয়েটি টিকিয়া গেল, তখন আমি নিজেই আশ্চর্য হইয়া গেলাম। স্ত্রীলোকটি হাত জোর করিয়া বলিল, বলতে সাহস করি না বাবা, কিন্তু আর একবার পায়ের ধুলো দেন। আজ মঙ্গলবার, খুঁড়ব না, কিন্তু আপনার ওষুধে কাজ হয়েছে। ঋতুরানী আমার বাঁচবে। দেখিয়া আসিয়া আমিও বুঝিলাম ঋতু বাঁচিবে। একটা মানুষকে যতই ঘৃণ্য হোক, চোমের মুখ হইতে ফিরিয়া আনিয়াছি ভাবিয়া বড় আনন্দ হইল। নিজের শক্তির ওপর শ্রদ্ধাও বাড়িয়া গেল। মাস 6-7 পরে কোনো এক পরব উপলক্ষে গঙ্গা স্নান করিতে গিয়াছি। ঘাটের ওপর একটি মেয়ে হেঁট হইয়া আমাকে প্রণাম করিল।
নিটোল স্বাস্থ্যবতী কিশোরী, গায়ের রং বেশ ফর্সা, মুখখানিও মন্দ নয়। সদ্য স্নান করিয়া ভিজা চুলে আমার বিস্মিত চোখের সম্মুখে দাঁড়াইল। চিনিতে পারিলাম না। সে একটু ঘাড় বাঁকাইয়া লজ্জিত চক্ষু নত করিয়া মৃদুস্বরে বলিল, আমি ঋতু। নিজের কৃতিত্বের জাজল্যমান প্রমাণ চোখের ওপর দেখিয়া প্রচুর আনন্দ হইবার কথা, কিন্তু আমার মনটা হঠাৎ খারাপ হইয়া গেল। সমস্ত দিন ধরিয়া তাহার গৃহস্থ কন্যার মতো সলজ্জ কোমল মূর্তিটি চোখের সামনে ভাসিতে লাগিল, আর মনে হইতে লাগিল তাহাকে না বাঁচাইলে বোধহয় ভালো হইত। গল্পটা এখানেই শেষ হওয়া উচিত, কিন্তু আর একটু আছে, সেইটুকু বলিলেই হইবে, সংকোচ করিলে চলিবে না। সেদিন সন্ধ্যাবেলা ঋতুর মা অনেকদিন পরে আমার কাছে আসিল। মনটা খারাপ হইয়াছিল। তাহার উপর সে যে প্রস্তাব করিল, তাহার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত আগুন জ্বলিয়া উঠিল। ইহাদেরও নাকি নানা প্রকার শাস্ত্রীয় বিধিবিধান আছে, ঘটা করিয়া কার্যারম্ভ করিতে হয়। ঋতুর শুভ বলিদান কার্যটা আমার মতো সৎপাত্রের দ্বারাই ঋতুর মাতা সম্পন্ন করিতে চায়। অজস্র গালাগালি দিয়া অকৃতজ্ঞ পতিতা স্ত্রীলোকটাকে তাড়িয়া দিলাম। সে ভীত নির্বোধের মতো মুখ লইয়া ধীরে ধীরে চলিয়া গেল। আমার অসংযত উষ্মার কারণটা যেন বুঝিতেই পারিল না। তারপর 20 বৎসর কাটিয়া গিয়াছে। আমার বয়স এখন 40। সেদিনের কথা স্মরণ হইলে মনে হয় ঋতুর মাতা মন্দলোক ছিল বটে, কিন্তু বোধহয় অকৃতজ্ঞ ছিল না। আদর্শের মাপকাঠি সকলের সমান নয়। বৈষ্ণবের কাছে যাহা মহাপাপ, শাক্তের কাছে তাহা পুণ্য। মানুষের অন্তর্গহনে যাহার অবাধ প্রবেশাধিকার, তিনি হয়তো বুঝিয়াছিলেন ঋতুর মাতা আমাকে পাপ পথে প্রলুব্ধ করিতে আসে নাই, বরং তাহার পরিপূর্ণ প্রীতি ও কৃতজ্ঞতার অর্ঘ্য লইয়া আসিয়াছিল। তাহার দিন জীবনের সর্বশ্রেষ্ঠ দান পূজারিণীর মতো আমার পাদপ্রান্তে রাখিয়াছিল।